4 এপ্রিল 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে চূড়ান্ত পর্যায়ে জার্মানির থুরিঞ্জিয়া প্রদেশের এক নির্জন রুক্ষ এবং পাহাড়ি এলাকা মেরকার্স। নাৎসি জার্মানির পতন তখন কেবল সময়ের ব্যাপার। পূর্ব দিক থেকে সোভিয়েত রেড আর্মি বার্লিনের দিকে ধেয়ে আসছে, আর পশ্চিম দিক থেকে তীব্র গতিতে অগ্রসর হচ্ছে মিত্রবাহিনী সেনাদল। এমন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মার্কিন থার্ড আর্মির 90তম ইনফ্যান্ট্রি ডিভিশনের একটি টহল দল মেরকার্স এলাকার কাইজার রোড লবণ খনির আশপাশে টহল দিচ্ছিল। এলাকাটি মূলত পটাশ এবং লবণ খনির জন্য বিখ্যাত, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত সেই গ্রামের স্থানীয় ফরাসি যুদ্ধবন্দী এবং কিছু সাধারণ মানুষের কাছ থেকে মার্কিন গোয়েন্দারা এক অদ্ভুত এবং সন্দেহজনক খবর পেলেন। তারা জানতে পারলেন গত কয়েকদিন ধরে জার্মান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা অত্যন্ত গোপনীয়তার সাথে ভারী ভারী বাক্স নিয়ে এই খনির ভেতরে প্রবেশ করেছে এবং খনি প্রবেশমুখ কড়া পাহারায় রাখা হয়েছে। কৌতূহলী মার্কিন সেনারা সিদ্ধান্ত নিল খনিটি তল্লাশি করার। লিফটে করে মাটির প্রায় 2100 ফুট নিচে নামল তারা। নিচে নামার পর খনির স্যাঁতস্যাঁতে এবং অন্ধকার সুড়ঙ্গ ধরে কিছুটা এগুতেই তারা এমন একটি বিশাল আকার ইস্পাতের দরজার সামনে এসে দাঁড়ালেন, যা দেখতে হুবহু কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টের মতো। সাধারণ কোনো লবণ খনিতে এত অত্যাধুনিক এবং দুর্ভেদ্য ভল্টের দরজা থাকার কোনো প্রশ্নই আসে না। মার্কিন ইঞ্জিনিয়াররা ডিনামাইট দিয়ে সেই ভারী ইস্পাতের দরজাটি উড়িয়ে দিলেন। ধোঁয়া আর ধুলোর আস্তরণ সরে যাওয়ার পর ফ্ল্যাশ লাইট আর টর্চের আলো ভল্টের ভেতরে ফেলতেই মার্কিন সেনাদের চোখ রীতিমতো ছানাবড়া হয়ে গেল। তাদের চোখের সামনে উন্মোচিত হল এমন এক দৃশ্য যা আরব্য রজনী রূপকথার গুপ্তধনের গল্পকেও হার মানায়। বিশাল এক সুড়ঙ্গ, যার প্রস্থ 75 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 150 ফুট, আর সেই পুরো সুড়ঙ্গটি থরে থরে সাজানো সম্পদের স্তূপে ভরা। সেখানে থলিতে করে রাখা ছিল 8198টি নিরেট সোনার বার। 55টি বিশাল বাক্সে ভরা ছিল লাখ লাখ দুর্লভ স্বর্ণমুদ্রা। শুধু তাই নয়, বস্তায় বস্তায় রাখা ছিল মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ফরাসি ফ্রাঙ্ক এবং সুইস ফ্রাঙ্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের নগদ অর্থ। এর পাশাপাশি ছিল ইউরোপের বিখ্যাত সব চিত্রশিল্পীদের অমূল্য সব মাস্টারপিস, যা ইউরোপের বিভিন্ন জাদুঘর থেকে লুট করা হয়েছিল। হিসেব করে দেখা গেল তখনকার বাজার মূল্যে সেখানে প্রায় 250 মিলিয়ন ডলারের সোনা রাখা ছিল, যার বর্তমান বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলারের চেয়েও বেশি। খবর পেয়ে মার্কিন জেনারেল জর্জ এস প্যাটন, জেনারেল ওমর ব্র্যাডলি এবং স্বয়ং সুপ্রিম অ্যালাইড কমান্ডার ডোয়াইট ডি আইজেনহাওয়ার সেই খনি পরিদর্শনে গিয়েছিলেন। এত বিশাল পরিমাণ সোনা দেখে তারা যেমন বিস্মিত হয়েছিলেন, তেমনি তাদের মনে জাগে এক গভীর সন্দেহ। মেরকার্স খনিতে পাওয়া এই বিশাল সম্পদ কোনো বিচ্ছিন্ন গুপ্তধন ছিল না। এটি ছিল নাৎসি জার্মানির পুরো ইউরোপ জুড়ে চালানো ভয়াবহ লুণ্ঠনের বিশাল হিমশৈলের একটি দৃশ্যমান চূড়ামাত্র। হিটলার এবং তার বাহিনী গত 1 দশক ধরে যে সুসংগঠিত লুণ্ঠন চালিয়েছিল, তার তুলনায় এই উদ্ধার হওয়া সোনা ছিল অত্যন্ত নগণ্য একটি অংশ। তাহলে বাকি সোনা কোথায় গেল? হিটলারের সেই লুণ্ঠিত বিশাল সম্পদ কি রাইখের পতনের সময় আল্পসের গহীন হ্রদে ডুবিয়ে দেওয়া হয়েছিল, নাকি গোপন কোনো সুড়ঙ্গে আজও ঘুমিয়ে আছে রহস্যময় নাৎসি গোল্ড ট্রেন? আর কিভাবে এই লুণ্ঠিত সোনার উপর ভর করেই হাজার হাজার নাৎসি যুদ্ধাপরাধী যুদ্ধের পর বিচারের হাত থেকে পালিয়ে গিয়েছিল দক্ষিণ আমেরিকায়? এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর 1919 সালে জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল অপমানজনক ভার্সাই চুক্তি। এই চুক্তির ফলে জার্মানিকে তাদের বিশাল ভূখণ্ড হারাতে হয়েছিল এবং মিত্রশক্তিকে যুদ্ধাপরাধের ক্ষতিপূরণ হিসেবে 132 বিলিয়ন গোল্ড মার্ক দেয়ার শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল, যা শোধ করা তৎকালীন জার্মানির পক্ষে আক্ষরিক অর্থেই ছিল অসম্ভব। এর ফলে 1920-এর দশকে জার্মানিতে দেখা দেয় ইতিহাসের ভয়াবহতম হাইপার ইনফ্লেশন বা অতিমূল্যস্ফীতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে এক টুকরো রুটি কেনার জন্য মানুষকে ঠেলা গাড়িতে করে বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে যেতে হতো। শিশুদের খেলনা হিসেবে ব্যবহার করা হতো টাকার বান্ডিল। এমনকি শীতকালে আগুন পোহানোর জন্য কাঠের বদলে পোড়ানো হতো কাগজের নোট, কারণ কাঠের দাম ছিল টাকার চেয়েও বেশি। এরপর 1929 সালের গ্রেট ডিপ্রেশন বা মহামন্দা জার্মানির অর্থনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। 1933 সালে যখন অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর হিসেবে ক্ষমতায় বসেন, তখন জার্মানির কোষাগার ছিল সম্পূর্ণ শূন্য। বেকারত্ব ছিল আকাশচুম্বী।
কিন্তু হিটলারের স্বপ্ন ছিল বিশাল। তিনি চেয়েছিলেন জার্মানিকে পুনরায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক পরাশক্তিতে পরিণত করতে, এক বিশাল সেনাবাহিনী বা ওয়েহরমাক্ট গড়ে তুলতে এবং পুরো ইউরোপ জয় করে থার্ড রাইখ বা তৃতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে। আর এই বিশাল সমরাস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং সাবমেরিন তৈরির জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ কাঁচামাল। জার্মানির নিজস্ব প্রাকৃতিক সম্পদ ছিল খুবই কম, তাই তাদের সুইডেন থেকে উন্নত মানের লোহা, রোমানিয়া থেকে জ্বালানি তেল এবং স্পেন ও পর্তুগাল থেকে টাংস্টেন, যা ব্যবহৃত হতো বর্মভেদী গোলা তৈরিতে, সেসব কিছুই আমদানি করতে হতো। কিন্তু সমস্যা হলো, এই নিরপেক্ষ দেশগুলো জার্মানির নিজস্ব মুদ্রা রাইক্সমার্ক নিতে অস্বীকৃতি জানায়, কারণ আন্তর্জাতিক বাজারে তখন রাইক্সমার্কের কাগজের নোটের কোনো দামই ছিল না। তারা স্পষ্ট শর্ত জুড়ে দিল, কাঁচামাল কিনতে হলে জার্মানিকে হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হার্ড কারেন্সি যেমন মার্কিন ডলার বা সুইস ফ্র্যাঙ্ক দিতে হবে, নয়তো সরাসরি নিরেট সোনা দিয়ে মূল্য পরিশোধ করতে হবে। অর্থাৎ হিটলারের যুদ্ধযন্ত্র সচল রাখার একমাত্র এবং প্রধান উপায় ছিল সোনা। সোনা ছাড়া তার এই সাম্রাজ্য বিস্তারের স্বপ্নই থেকে যেত। কিন্তু জার্মানির নিজস্ব কোনো সোনার খনি ছিল না। কেন্দ্রীয় ব্যাংকে সোনার মজুদ ছিল একেবারে তলানিতে। এই অবস্থায় হিটলার এবং তার তৎকালীন অর্থমন্ত্রী ও প্রতিভাবান অর্থনীতিবিদ হিয়েলমার শ্যাক্ট এক ভয়ঙ্কর এবং চরম সিদ্ধান্ত নিলেন। জার্মানি যদি নিজেরা সোনা উৎপাদন করতে না পারে বা বাণিজ্য করে সোনা আয় করতে না পারে, তবে তারা সামরিক শক্তির জোরে অন্যদের সোনা কেড়ে নেবে। আর এইভাবে শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে সুসংগঠিত রাষ্ট্রীয় মদদে ব্যাংক ডাকাতির এক নিপুণ নীল নকশা। হিটলারের বাহিনী যখনই কোনো দেশ দখল করত, জার্মান সেনাবাহিনীর একেবারে পেছনে পেছনে নাৎসি জার্মানির কেন্দ্রীয় ব্যাংক রেইক্স ব্যাংকের একটি বিশেষ দল সেই দেশে প্রবেশ করত। তাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য ছিল বিজিত দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্ট খালি করে সমস্ত সোনা এবং মূল্যবান সম্পদ বার্লিনে নিয়ে আসা। এই রাষ্ট্রীয় ডাকাতির প্রথম শিকার হল জার্মানির প্রতিবেশী দেশ অস্ট্রিয়া। 1938 সালের মার্চ মাসে হিটলার যখন বিনা রক্তপাতে অস্ট্রিয়া দখল করেন, তখন নাৎসি বাহিনী সরাসরি ভিয়েনায় অবস্থিত অস্ট্রিয়ার ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা সেই ব্যাংকের ভল্ট থেকে লুট করে প্রায় 91 মেট্রিক টন সোনা। সেই মুহূর্তে খোদ জার্মানির নিজস্ব রেইক্স ব্যাংকে যে পরিমাণ সোনার মজুদ ছিল, অস্ট্রিয়া থেকে লুট করা এই সোনার পরিমাণ ছিল তার চেয়েও 3 গুণ বেশি। এই প্রথম লুটেই হিটলার বুঝতে পারলেন যে ইউরোপ জয়ের আসল পুরস্কার আসলে প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রয়েছে। অস্ট্রিয়ার পর 1939 সালের মার্চ মাসে দখল করা হলো চেকোস্লোভাকিয়া। কিন্তু চেকোস্লোভাকিয়ার সরকার আগেই এই বিপদের আঁচ পেয়েছিল। নাৎসি বাহিনী প্রাগ শহরে প্রবেশ করার আগেই চেক সরকার তাদের সোনার একটি বড় অংশ অত্যন্ত গোপনে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে সরিয়ে ফেলে। কিন্তু নাৎসিরা এত চতুর এবং বেপরোয়া ছিল যে তারা প্রাগে চেক ন্যাশনাল ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার করে, তাদের মাথায় সরাসরি বন্দুক ঠেকিয়ে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে ব্যাংক অব ইংল্যান্ডের কাছে একটি আনুষ্ঠানিক টেলিগ্রাম পাঠাতে বাধ্য করা হয়। সেই টেলিগ্রামে নির্দেশ দেওয়া হয় চেকোস্লোভাকিয়ার নামে জমা থাকা সমস্ত সোনা যেন অবিলম্বে জার্মানির রেইক্স ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করে দেওয়া হয়। আন্তর্জাতিক ব্যাংকের নিয়মকানুনের মারপ্যাচে পড়ে এবং তৎকালীন রাজনৈতিক জটিলতার কারণে ব্যাংক অব ইংল্যান্ড বাধ্য হয়ে সেই সোনা জার্মানির হাতে তুলে দেয়। এরপর 1939 সালের সেপ্টেম্বরে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন পোলিশ সরকার তাদের সোনা বাঁচাতে এতই মরিয়া ছিল যে বাস, ট্রেন এবং জাহাজে করে পোল্যান্ডের সোনা রোমানিয়া, তুরস্ক, সিরিয়া হয়ে শেষ পর্যন্ত ফরাসি নিয়ন্ত্রিত অঞ্চলে গিয়ে পৌঁছায়। কিন্তু নাৎসিদের হাত থেকে শেষ রক্ষা হয়নি। 1940 সালের বসন্তে হিটলারের বাহিনী যখন পশ্চিম ইউরোপের দিকে তীব্র বেগে এগিয়ে যাচ্ছিল, তখন বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ফ্রান্সের মতো দেশগুলোতে চরম আতঙ্ক এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। নেদারল্যান্ডস তাদের দেশের সোনা তড়িঘড়ি করে জাহাজে তুলে আমেরিকায় পাঠানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই নাৎসি প্যারাট্রুপাররা তাদের কেন্দ্রীয় ব্যাংকের দখল নিয়ে নেয় এবং প্রায় 137 মিলিয়ন ডলারের সোনা লুট করে। তবে সবচেয়ে রোমহর্ষক এবং চমকপ্রদ ঘটনা ঘটেছিল বেলজিয়ামে। নাৎসি আক্রমণের ঠিক আগে আগে বেলজিয়াম সরকার তাদের প্রায় 200 মেট্রিক টন সোনা নিরাপত্তার জন্য ট্রেনে করে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ফ্রান্সও বেশিদিন হিটলারকে আটকে রাখতে পারেনি। প্যারিসের পতন ঘটলে ফরাসিরা সেই সোনা জার্মানদের হাতে তুলে না দিয়ে জাহাজে করে সেনেগালের ডাকার নামক ফরাসি উপনিবেশে পাঠিয়ে দেয়।
পরবর্তীতে হিটলার যখন ফ্রান্স দখল করে সেখানে ভিসি ফ্রান্স নামে একটি পাপেট সরকার গঠন করেন, তখন তিনি এই বেলজিয়ামের সোনার খোঁজ শুরু করেন। নাৎসিদের চরম চাপের মুখে ভিসি ফরাসি সরকার ডাকার থেকে সেই সোনা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমুদ্রপথে ব্রিটিশ নৌবাহিনীর কড়া নজরদারি থাকায় ফরাসিদের এক অভাবনীয় পথ বেছে নিতে হয়েছিল। তারা দুর্গম সাহারা মরুভূমির ভেতর দিয়ে উট, খচ্চর এবং ট্রাকে করে সেই বিশাল সোনার চালান আবারও ইউরোপে ফিরিয়ে এনে নাৎসিদের হাতে তুলে দেয়। মাত্র কয়েক বছরের মধ্যে হিটলারের রেইক্স ব্যাংক পুরো ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলো থেকে প্রায় $600 মিলিয়ন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলার, তার চেয়েও বেশি সোনা লুট করে বার্লিনের ভল্টে জমা করে। নাৎসিরা শুধু ব্যাংকের সোনায় লুট করেনি, তারা শুরু করেছিল এমন এক ভয়ঙ্কর, অমানবিক এবং পৈশাচিক লুণ্ঠন যা শুনলে আজও যে কোনো সুস্থ মানুষের গা শিউরে ওঠে। নাৎসিরা শুধু বিজিত দেশগুলোর সরকারি কোষাগারই লুট করেনি, তারা হাত দিয়েছিল সাধারণ মানুষের ব্যক্তিগত সম্পদেও। বিশেষ করে ইউরোপের ইহুদিদের যখন তারা কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে পাঠাতে শুরু করে, তখন শুরু হয় লুণ্ঠনের এই দ্বিতীয় এবং সবচেয়ে অন্ধকার অধ্যায়, যাকে ইতিহাসবিদরা নাম দিয়েছেন ব্লাড গোল্ড। হিটলারের অপারেশন রেইনহার্ট শুরু হওয়ার পর পোল্যান্ড এবং পূর্ব ইউরোপের লাখ লাখ ইহুদিকে অশউইজ, ট্রেবলিঙ্কা, মাইদানেক বা সোবিবরের মতো ডেথ ক্যাম্পগুলোতে গবাদি পশুর মতো ট্রেনের বগিতে করে নিয়ে আসা হতো। তাদের বলা হতো যে তাদের নতুন কোনো জায়গায় পুনর্বাসন করা হচ্ছে। ট্রেন থেকে নামানোর পরপরই অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের সমস্ত মূল্যবান জিনিসপত্র কেড়ে নেওয়া হতো। এর মধ্যে ছিল সোনার ঘড়ি, চশমা, সোনার ফ্রেম, কানের দুল, গলার চেইন, রূপোর বাসনপত্র এবং এমনকি বংশ পরম্পরায় পাওয়া বিয়ের আংটি পর্যন্ত। নাৎসিরা অত্যন্ত যত্ন সহকারে এই জিনিসগুলো তালিকাভুক্ত করত। কিন্তু নাৎসিদের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকেনি। গ্যাস চেম্বারে ঢুকে জাইক্লোন বি গ্যাস প্রয়োগ করে লাখ লাখ নারী, পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যার পর মৃতদেহগুলো যখন চুল্লিতে পোড়ানোর জন্য বা গণকবরে ফেলার জন্য নিয়ে যাওয়া হতো, তখন এসএস বাহিনীর নির্দিষ্ট কিছু বন্দীদের দল, যাদের বলা হতো জোন্ডার কমান্ডো, তাদের উপর এক ভয়ঙ্কর দায়িত্ব দেওয়া হতো। এই জোন্ডার কমান্ডোদের নির্দেশ দেওয়া হতো প্রতিটি মৃতদেহের মুখ হাঁ করে পরীক্ষা করার। যদি কোনো মৃতদেহের মুখে সোনার দাঁত, গোল্ড ক্রাউন বা গোল্ড ফিলিং থাকতো, তবে তারা লোহার চিমটা দিয়ে সেই সোনার দাঁত উপড়ে আনত। এই সমস্ত সোনার ঘড়ি, বিয়ের আংটি, চশমার ফ্রেম এবং দাঁত সংগ্রহ করে এসএস বাহিনীর ক্যাপ্টেন ব্রুনো মেলমারের তত্ত্বাবধানে কড়া পাহারায় পাঠানো হতো বার্লিনে। এই ডেলিভারিগুলোকে বলা হয় মেলমার ডেলিভারি। বার্লিনে পৌঁছানোর পর এই রক্তমাখা গহনা এবং মানুষের দাঁতগুলোকে পাঠানো হতো প্রুশিয়ান মিন্ট বা জার্মানির সরকারি টাকশালে এবং ডেগোসা নামের একটি প্রাইভেট জার্মান কেমিক্যাল কোম্পানির রিফাইনারিতে। সেখানে সমস্ত গহনা এবং দাঁতগুলোকে বিশাল বিশাল চুল্লিতে গলিয়ে নিরেট সোনার বার বা বিস্কুট তৈরি করা হতো। এরপর অত্যন্ত গোপনে রেইক্স ব্যাংকে জমা করা হতো এই সোনা। কিন্তু এসএস বাহিনী চাইছিল না এই লুণ্ঠিত সোনার সরাসরি রেকর্ড ব্যাংকের নথিতে থাকুক। তাই তারা রেইক্স ব্যাংকে ম্যাক্স হেইলিগার নামে একটি ভুয়া অ্যাকাউন্টে এই সোনাগুলো জমা করত। ম্যাক্স হেইলিগার কোনো রক্ত মাংসের মানুষ বা ব্যবসায়ী ছিল না। এটি ছিল এসএস বাহিনীর লুট করা সোনা লুকিয়ে রাখার জন্য এসএস প্রধান হেনরিক হিমলার এবং রেইক্স ব্যাংকের প্রেসিডেন্ট ওয়ালথার ফাঙ্কের তৈরি করা একটি কাল্পনিক নাম। এই ম্যাক্স হেইলিগার অ্যাকাউন্টের ব্লাড গোল্ড বিক্রি করে নাৎসিরা তাদের গোপন গোয়েন্দা কার্যক্রম, এসএস বাহিনীর বিপুল ব্যয় এবং যুদ্ধের প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম কিনেছিল। কিন্তু এখানে সামনে আসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্যান্য দেশগুলো কি জানত না যে এই সোনা কোথা থেকে আসছে? জানলে তারা কেন নাৎসিদের সাথে ব্যবসা করেছিল? আর এখানে চলে আসে আন্তর্জাতিক মানি লন্ডারিং বা অর্থ পাচারের এক ভয়ঙ্কর এবং লজ্জাজনক ইতিহাস। হিটলারের হাতে তখন ইউরোপের প্রায় সমস্ত সোনা, তার ভল্টগুলো কানায় কানায় পূর্ণ। কিন্তু যুদ্ধের মাঝপথে এসে দেখা দিল একটি বিশাল সমস্যা। যখন জার্মানি লুট করা সোনা দিয়ে নিরপেক্ষ দেশগুলোর কাছ থেকে, যেমন পর্তুগাল থেকে টাংস্টেন, স্পেন থেকে খনিজ পদার্থ বা সুইডেন থেকে উন্নত মানের আয়রন ওর বা লোহার মতো কাঁচামাল কিনতে গেল, তখন ওই দেশগুলো সরাসরি রেইক্স ব্যাংকের সোনা নিতে অস্বীকৃতি জানায়। কারণ তারা খুব ভালো করে জানত যে জার্মানির নিজস্ব কোনো সোনা নেই এবং এই সোনা ইউরোপের বিভিন্ন দেশ থেকে লুট করা। নিরপেক্ষ দেশগুলো ভয় পাচ্ছিল যে যদি শেষ পর্যন্ত যুদ্ধে জার্মানি হেরে যায়,
এবং মিত্রবাহিনী জয়লাভ করে, তবে তারা এই লুট করা সোনার হিসেব চাইবে এবং তাদের যুদ্ধাপরাধের দোষর হিসেবে সাব্যস্ত করতে পারে। এই ভয়ে নিরপেক্ষ দেশগুলো জার্মান সোনা সরাসরি নিতে চাইছিল না। জার্মানির যুদ্ধযন্ত্র তখন বন্ধ হওয়ার উপক্রম। তাদের এমন এক কাউকে প্রয়োজন ছিল যে লুট করা কালো সোনা ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, যার কোনো অতীত ইতিহাস থাকবে না। আর এই সময় হিটলারের চোখে পড়ল ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত চিরস্থায়ী নিরপেক্ষ এবং ব্যাংকিং গোপনীয়তার এক দুর্ভেদ্য দুর্গ সুইজারল্যান্ড। সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবি এবং সুইজারল্যান্ডের অন্যান্য বড় বাণিজ্যিক ব্যাংকগুলো স্বেচ্ছায় নাৎসি জার্মানির কাছ থেকে বিপুল পরিমাণ লুণ্ঠিত সোনা কিনতে শুরু করে। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় মানি লন্ডারিং। কিন্তু কিভাবে তারা এই কাজ করত? সুইস ব্যাংকগুলো জার্মানির কাছ থেকে লুট করা সোনার বারগুলো, যেগুলোতে অন্যান্য দেশের সিল মারা ছিল, সেগুলো কিনে নিয়ে নিজেদের রিফাইনারিতে আবার গলিয়ে ফেলত। পরে সেখানে সম্পূর্ণ নতুন করে সুইস ন্যাশনাল ব্যাংকের নিজস্ব সিল মেরে দেওয়া হতো। শুধু তাই নয়, মিত্রবাহিনীর চোখে ধুলো দেওয়ার জন্য অনেক সোনার বারে তারা 1939 সালের আগের তারিখ খোদাই করে বসিয়ে দিত, যাতে যুদ্ধ শেষে মিত্রবাহিনী তদন্ত করলে সুইসরা বলতে পারে যে এই সোনাগুলো জার্মানি যুদ্ধের অনেক আগেই সুইজারল্যান্ডে রেখেছিল। এই সোনা কিনে নেয়ার বিনিময়ে সুইস ব্যাংকগুলো জার্মানিকে দিচ্ছিল সুইস ফ্র্যাঙ্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ডামাডোলের সময় পুরো ইউরোপে সুইস ফ্র্যাঙ্কই ছিল একমাত্র স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য মুদ্রা। জার্মানি সুইস ফ্র্যাঙ্ক দিয়েই পর্তুগাল, স্পেন, তুরস্ক, রোমানি এবং সুইডেনের কাছ থেকে যুদ্ধের প্রয়োজনীয় কাঁচামাল নির্বিঘ্নে কিনতে পেরেছিল। অনেক আধুনিক ঐতিহাসিক এবং অর্থনীতিবিদ মনে করেন সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর এই মানি লন্ডারিং এবং নির্লজ্জ ব্যবসায়িক সহায়তা না থাকলে 1943 সালের মাঝামাঝি সময়ের মধ্যেই জ্বালানি এবং কাঁচামালের অভাবে হিটলার আর যুদ্ধ চালিয়ে যেতে পারতেন না। সুইস ব্যাংকগুলোর এই লোভের কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ অন্তত আরও 2 বছর দীর্ঘায়িত হয়েছিল, যার ফলে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে এবং রণাঙ্গনে প্রাণ হারিয়েছিল আরও লাখ লাখ নিরপরাধ মানুষ। সুইজারল্যান্ড যুদ্ধে নিরপেক্ষ থাকার দাবি করলেও অর্থনৈতিকভাবে তারা ছিল নাৎসি জার্মানির সবচেয়ে বড় লাইফলাইন। সালের শেষ ভাগে এসে যুদ্ধের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। জার্মানির একসময়ের অপরাজেয় সামরিক বাহিনী তখন 4 দিক থেকে কোণঠাসা। পূর্ব দিক থেকে সোভিয়েত রেড আর্মি প্রতিশোধের নেশায় ধেয়ে আসছে বার্লিনের দিকে, আর পশ্চিম দিক থেকে জার্মানির মূল ভূখণ্ডে প্রবেশ করেছে মার্কিন, ব্রিটিশ এবং ফরাসি বাহিনী। নাৎসি সাম্রাজ্যের পতন তখন কেবল সময়ের ব্যাপার। রেক্স ব্যাংকের তৎকালীন প্রেসিডেন্ট ওয়ালথার ফাঙ্ক অত্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন মিত্রবাহিনী বার্লিনে প্রবেশ করলে জার্মানির সমস্ত স্বর্ণ ভাণ্ডার এবং অবশিষ্ট সম্পদ তাদের হাতে চলে যাবে। তিনি হিটলারের সরাসরি আদেশে বার্লিনের ভল্ট খালি করার নির্দেশ দিলেন। 1945 সালের ফেব্রুয়ারি মাসে মিত্রবাহিনীর অবিরাম গোলাবর্ষণের মধ্যেই বার্লিনের রেক্স ব্যাংক থেকে প্রায় 94% সোনা, নগদ অর্থ এবং মূল্যবান সম্পদ ট্রেনে এবং ট্রাকে করে জার্মানির বিভিন্ন সুরক্ষিত অঞ্চলে সরিয়ে ফেলার কাজ শুরু হয়। এর একটি বড় অংশই লুকিয়ে রাখা হয়েছিল থুরিঞ্জিয়ার মেরকার্স খনিতে, যা পরে মার্কিন বাহিনী উদ্ধার করে। কিন্তু মেরকার্স খনিতে পাওয়া সম্পদ তো পুরো লুট করা সম্পদের কেবল একটি অংশ ছিল। বাকি সোনা কোথায় গেল? এই প্রশ্নটি জন্ম দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় ট্রেজার হান্ট বা গুপ্তধন খোঁজার রহস্যের। হিটলার এবং তার শীর্ষ জেনারেল যেমন হেনরিক হিমলার এবং মার্টিন বোরম্যানের একটি উদ্ভট পরিকল্পনা ছিল। তারা ভেবেছিলেন বার্লিনের পতন হলেও তারা জার্মানির দক্ষিণাঞ্চলে বাভারিয়ার আল্পস পর্বতমালা এবং অস্ট্রিয়ার টাইরোল অঞ্চলে একটি অভেদ্য এবং প্রাকৃতিক সামরিক ঘাঁটি তৈরি করবেন। এই কাল্পনিক ঘাঁটির নাম দেওয়া হয়েছিল আলপেন ফেস্টং বা অ্যালপাইন ফোর্ট্রেস। তাদের পরিকল্পনা ছিল এই দুর্গম পাহাড়ি এলাকায় বসে তারা মিত্র বাহিনীর বিরুদ্ধে বছরের পর বছর ধরে ওয়ারউলফ বা গেরিলা যুদ্ধ চালিয়ে যাবেন। আর এই সুদীর্ঘ গেরিলা যুদ্ধ চালানোর রসদ হিসেবে বিপুল পরিমাণ সোনা, বিদেশি মুদ্রা এবং মূল্যবান সম্পদ মিউনিখ, বাভারিয়া এবং অস্ট্রিয়ার বিভিন্ন গোপন স্থানে, খনিতে এবং হ্রদের তলদেশে সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় হল অস্ট্রিয়ার লেক টপলিটসের গুপ্তধনের মেদ। লেক টপলিটস হল অস্ট্রিয়ান আল্পসের গভীরে অবস্থিত একটি অত্যন্ত দুর্গম এবং গভীর হ্রদ। 1945 সালের মে মাসে মার্কিন বাহিনী এই এলাকায় পৌঁছানোর মাত্র কয়েকদিন আগে এসএস বাহিনীর একটি বিশেষ দল রাতের অন্ধকারে এই পাহাড়ি হ্রদে অসংখ্য
বিশাল বিশাল এবং ভারী কাঠের বাক্স ডুবিয়ে দেয়। স্থানীয় গ্রামবাসীদের মতে সেই বাক্সগুলোতে ছিল রাইখের অবশিষ্ট সোনা, হীরা এবং অমূল্য সম্পদ। যুদ্ধের পর অসংখ্য ট্রেজার হান্টার, গুপ্তধন সন্ধানী এবং এমনকি সাধারণ ডুবুরিরা এই হ্রদে ডুব দিয়েছেন সম্পদের আশায়। অনেকেই প্রাণ হারিয়েছেন। 1959 সালে স্টার নামক একটি জার্মান ম্যাগাজিনের পৃষ্ঠপোষকতায় একটি অভিযাত্রী দল হ্রদের নিচ থেকে কিছু বাক্স উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু বাক্সগুলো খোলার পর দেখা যায় সেখানে চকচকে সোনা নয়, বরং রয়েছে লাখ লাখ জাল ব্রিটিশ পাউন্ড। ঘটনা হলো, নাৎসিরা অপারেশন বার্নহার্ট শুরু করেছিল ব্রিটিশ অর্থনীতিকে মুদ্রাস্ফীতির মাধ্যমে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য। তারা কনসেন্ট্রেশন ক্যাম্পের ইহুদি কারিগরদের দিয়ে নিখুঁত জাল পাউন্ড তৈরি করেছিল। সেই জাল নোটের প্লেট এবং পাউন্ডগুলোই তারা হ্রদে ডুবিয়ে দিয়েছিল। কিন্তু গুপ্তধন সন্ধানী এবং অনেক ইতিহাসবিদদের আজও দৃঢ় বিশ্বাস, জাল পাউন্ডের বাক্সগুলো মূলত ধোঁকা দেওয়ার জন্য উপরের দিকে ফেলা হয়েছিল। আসল সোনার বাক্সগুলো আজও হ্রদের গভীর কাদার নিচে ঘুমিয়ে আছে। এছাড়াও পোল্যান্ডের আউল মাউন্টেনে নাৎসিদের তৈরি করা প্রজেক্ট রিজের বিশাল এবং গোলক ধাঁধার মতো গোপন সুড়ঙ্গ নেটওয়ার্ক নিয়ে আজও প্রচলিত আছে গোল্ড ট্রেন বা সোনার ট্রেনের মিথ। বলা হয় 1945 সালে রেড আর্মির হাত থেকে বাঁচার জন্য 300 টন সোনা, রত্ন এবং শিল্পকর্ম নিয়ে একটি আস্ত আর্মার ট্রেন এই সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করেছিল এবং তারপর চিরতরে পাহাড়ের গর্ভে হারিয়ে যায়। আজও মাঝে মাঝে পোল্যান্ডে এই সোনার ট্রেনের সন্ধানে অত্যাধুনিক রাডার দিয়ে স্ক্যানিং এবং খনন কাজ চালানো হয়। নাৎসিদের লুট করা সোনার একটি বড় অংশ মিত্রবাহিনী যুদ্ধের পরপরই উদ্ধার করতে পারলেও একটি অংশ কখনোই খুঁজে পাওয়া যায়নি। প্রশ্ন হচ্ছে, এই নিখোঁজ সোনা কোথায় গিয়েছিল? গোয়েন্দা সংস্থা এবং ঐতিহাসিকদের গবেষণা মতে এই হারানো সোনা ব্যবহার করা হয়েছিল মানব ইতিহাসের অন্যতম সুকৌশলী, সংগঠিত এবং অন্ধকার এক পলায়ন পর্বে। গোয়েন্দা পরিভাষায় যাকে বলা হয় র্যাট লাইন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর অ্যাডলফ আইখম্যান, যিনি ছিলেন হলোকাস্টের অন্যতম প্রধান রূপকার, ডক্টর জোসেফ মেঙ্গেল, যাকে বলা হতো অ্যাঞ্জেল অব ডেথ, এবং ক্লস বার্বির মতো শীর্ষ নাৎসি যুদ্ধাপরাধী ও এসএস অফিসাররা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন যে মিত্রবাহিনীর হাতে ধরা পড়লে নুরেমবার্গ ট্রায়ালে তাদের ফাঁসির দড়ি নিশ্চিত। তাই তারা ইউরোপ থেকে পালানোর জন্য এক বিশাল গোপন আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি করেন, যা ওডেসা নামেও ব্যাপকভাবে পরিচিত। এই পালানোর জন্য প্রয়োজন ছিল বিপুল পরিমাণ অর্থের। তাদের নাম বদলাতে হবে, জাল পাসপোর্ট তৈরি করতে হবে, রেড ক্রসের ভুয়া ট্রাভেল ডকুমেন্ট বা পরিচয়পত্র জোগাড় করতে হবে, স্পেনের বা ইতালির বন্দরগুলোতে দুর্নীতিগ্রস্ত কাস্টমস অফিসারদের ঘুষ দিতে হবে এবং আন্তঃমহাসাগরীয় জাহাজের প্রথম শ্রেণীর টিকিট কাটতে হবে। আর এই সমস্ত কাজের জন্য তারা ব্যবহার করেছিল যুদ্ধের শেষ দিনগুলোতে লুকিয়ে রাখা সেই লুণ্ঠিত সোনা। অনেক নাৎসি অফিসার তাদের পালানোর সময় ইউনিফর্মের বোতামের ভেতরে বেল্টের বাকলসে বা জুতার সোলে করে অত্যন্ত গোপনে সোনার কয়েন পাচার করেছিল। এই সোনা দিয়েই তারা ইতালির জেনোয়া বন্দর এবং স্পেনের বিভিন্ন রুট ব্যবহার করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে নির্বিঘ্নে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আমেরিকায়। মজার বিষয় হচ্ছে, এই র্যাট লাইন্স বা পালানোর পথে ইতালির ভ্যাটিকান সিটির কয়েকজন বিশপ এবং যাজকের হাতও ছিল। বিশপ আইলো সুডালের মতো কট্টর এন্টি কমিউনিস্ট যাজকরা মনে করতেন নাৎসিরা অন্তত কমিউনিস্টদের শত্রু, তাই তাদের বাঁচানো উচিত। তারা চার্চের প্রভাব ব্যবহার করে অনেক নাৎসিকে ভুয়া পরিচয়পত্র পেতে সাহায্য করেছিলেন। অন্যদিকে দক্ষিণ আমেরিকায়, বিশেষ করে আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট হুয়ান পেরন নাৎসিদের আশ্রয় দেওয়ার জন্য রীতিমতো গোপন এবং রাষ্ট্রীয় চুক্তি করেছিলেন। পেরন ফ্যাসিবাদী আদর্শে বিশ্বাসী ছিলেন এবং তিনি চেয়েছিলেন জার্মান সামরিক ও বৈজ্ঞানিক মেধা ব্যবহার করে আর্জেন্টিনাকে শক্তিশালী করতে। বিভিন্ন ডিক্লাসিফাইড গোয়েন্দা নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী নাৎসিদের লুট করা সোনার একটি বড় অংশ জার্মান সাবমেরিন বা স্প্যানিশ পণ্যবাহী জাহাজের মাধ্যমে আটলান্টিক পাড়ি দিয়ে সরাসরি আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকে পাচার হয়েছিল। আর এই সোনার বিনিময়ে হাজার হাজার নাৎসি যুদ্ধাপরাধী দক্ষিণ আমেরিকায় তাদের নাম পরিচয় গোপন করে সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে থেকে বিলাসবহুল জীবন কাটিয়েছিল। জানেন হয়তো, হিটলার নিজের যৌবনে একজন ব্যর্থ চিত্রশিল্পী ছিলেন। তার স্বপ্ন ছিল অস্ট্রিয়ার লিঞ্চ শহরে বিশ্বের সবচেয়ে বড় এবং
জাঁকজমকপূর্ণ জাদুঘর ফুয়েরার মিউজিয়াম তৈরি করা। এই জাদুঘর সাজানোর জন্য নাৎসি বাহিনীর ছিল ERR নামের একটি বিশেষ শাখা। তারা পুরো ইউরোপের ইহুদি পরিবার এবং সরকারি জাদুঘরগুলো থেকে মাইকেলঅ্যাঞ্জেলো, রেমব্রা, লিওনার্দো দা ভিঞ্চি এবং ভার্মিরের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের হাজার হাজার মাস্টারপিস লুট করেছিল। হিটলারের পাশাপাশি নাৎসি এয়ারফোর্স প্রধান হারমেন গোরিং তার ব্যক্তিগত ট্রেনের বগি ভরে ভরে এই শিল্পকর্মগুলো নিজের ব্যক্তিগত এস্টেটে নিয়ে গিয়েছিলেন। যুদ্ধের পর মিত্রবাহিনীর একটি বিশেষ ইউনিট, যাদের বলা হতো মনুমেন্টসম্যান, তারা ইউরোপের বিভিন্ন লবণ খনি এবং দুর্গ থেকে এই শিল্পকর্মগুলো উদ্ধার করে আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার এক মহৎ কাজ শুরু করে। কিন্তু আজও অসংখ্য অমূল্য চিত্রকর্ম নিখোঁজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রহস্য হল রাশিয়ার অ্যাম্বার রুমের অন্তর্ধান। অ্যাম্বার বা পাইন গাছের জমাট বাঁধা আঠা দিয়ে তৈরি রাশিয়ার জারদের এই জাঁকজমকপূর্ণ কক্ষটিকে বলা হতো অষ্টম আশ্চর্যের একটি। 1941 সালে নাৎসিরা এই পুরো কক্ষটিকে খুলে বাক্সে ভরে নিয়ে যায়। যুদ্ধের পরে এই অ্যাম্বার রুম আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। কেউ বলে এটি বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে, আবার কেউ বলে এটি আজও কোনো গোপন বাংকারে লুকোনো আছে। এমনকি সাম্প্রতিক সময়েও নাৎসিদের লুট করা শিল্পকর্মের খোঁজ পাওয়া যাচ্ছে। 2012 সালে জার্মানির মিউনিখে এক সাধারণ বৃদ্ধ কর্নেলিয়াস গুরলিটের ফ্ল্যাটে পুলিশ তল্লাশি চালিয়ে প্রায় 1500টি অমূল্য চিত্রকর্ম উদ্ধার করে, যার বাজার মূল্য ছিল বিলিয়ন বিলিয়ন ডলার। গুরলিটের বাবা ছিলেন হিটলারের একজন আর্ট ডিলার, যিনি যুদ্ধের সময় এই শিল্পকর্মগুলো আত্মসাৎ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 8 দশক পার হয়ে গেলেও নাৎসিদের লুট করা সোনা এবং সম্পদের এই অভিশপ্ত অধ্যায় আজও পুরোপুরি শেষ হয়নি। 1990 দশকের মাঝামাঝি সময়ে ওয়ার্ল্ড জুইস কংগ্রেস সুইস ব্যাংকগুলোর বিরুদ্ধে এক ঐতিহাসিক আইনি লড়াই শুরু করে। তারা অত্যন্ত শক্ত প্রমাণের ভিত্তিতে দাবি করে যে সুইস ব্যাংকগুলো শুধু নাৎসিদের মানি লন্ডারিংয়ে সাহায্য করেনি, বরং হলোকস্টে নিহত লাখ লাখ ইহুদির ব্যাংক অ্যাকাউন্টগুলো তারা দশকের পর দশক ধরে আত্মসাৎ করে রেখেছিল। যখন কোনো হলোকস্ট সার্ভাইভার বা তাদের বংশধররা সুইস ব্যাংকে গিয়ে তাদের মৃত আত্মীয়দের জমানো টাকা দাবি করত, তখন সুইস ব্যাংকগুলো অত্যন্ত নির্লজ্জভাবে তাদের কাছে মৃত্যুর সনদ বা ডেথ সার্টিফিকেট দাবি করত। কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পের গ্যাস চেম্বারে নিহত কোনো মানুষের ডেথ সার্টিফিকেট থাকবে কি করে? এই সুযোগ নেই সুইস ব্যাংকগুলো সেই ডরমেন্ট অ্যাকাউন্টগুলোর বিপুল অর্থ কুক্ষিগত করে রেখেছিল। আন্তর্জাতিক প্রবল চাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের হস্তক্ষেপে এবং পল ভলকারের নেতৃত্বাধীন ভলকার কমিশনের নিরপেক্ষ তদন্তের পর উন্মোচিত হয় সুইজারল্যান্ডের ব্যাংকিং খাতের এক অন্ধকার দিক। অবশেষে 1998 সালে সুইস ব্যাংকগুলো হলোকস্টের শিকার পরিবারগুলোকে প্রায় $1.25 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হলেও এই কলঙ্কের দাগ কি এত সহজেই মুছে যাবে? ইন্টারপোল থেকে শুরু করে মোসাদ এবং বিশ্বের অসংখ্য ট্রেজার হান্টার আজও আল্পসের গুহায়, দক্ষিণ আমেরিকার গহীন জঙ্গলে বা সুইস ব্যাংকের গোপন ভল্টে এই হারানো সম্পদগুলোর খোঁজ করে চলেছেন।